নমস্কার, আমি এবং গপ্প চ্যানেল থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক বোধিসত্ত্ব ব্যানার্জির কলমে তেঁতুল তলার পুরনো হাসপাতাল। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের 90% শ্রোতা বন্ধুরা গল্প তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই গল্পগুলোকে হাইপ করে গল্পগুলো আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। শুরু হচ্ছে লেখক বোধিসত্ত্ব ব্যানার্জির কলমে তেঁতুল তলার পুরনো হাসপাতাল। বলছি দাদা, এখানে হাসপাতালটা কোন দিকে? বটতলায় বসে আড্ডা মারতে থাকা মিত্তিরদের বুড়ো আর শ্যামলদা অবাক হয়ে তাকিয়েছিল ছেলেটার দিকে। ছেলেটা দেখতে বেশ ভালোই, দাড়িগোঁফ কামানো, চিকন মুখের একটা ছেলে। পরনে আছে একটা খয়েরি রঙের জামা আর কটনের ফুল প্যান্ট। বয়স আন্দাজ ওই 27-28 হবে। হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল। মিত্তিরদের বুড়ো চোখের চশমাটা একবার একটু নামিয়ে আবার উপরে তুলে নিয়ে বলল, এখানে তো কোনো হাসপাতাল নেই বাবা। কেন বলো তো, কি হয়েছে? হাসপাতাল নেই? এটা নবাবপুর নয়? হ্যাঁ, নবাবপুর তো। তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি। হাসপাতাল এখানে? ছেলেটা পকেট থেকে একটা কাগজ বের করে শ্যামলদার হাতে ধরিয়ে বললে, দেখুন তো ঠিকানাটা এখানকার কিনা। শ্যামলদা চিঠিটা নিয়ে মন দিয়ে পড়ল বার কয়েক। বুড়ো মিত্তির বলল, কি রে শ্যামলা? শ্যামলদা ছেলেটার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলল, মিত্তির কাকা এখানকারই ঠিকানা বটে। ও, এখানকার ঠিকানা? ছেলেটা অবাক হয়ে দুজনের কাণ্ড দেখছিল। ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না। বলল, এখানে বলছে নবাবপুরের হাসপাতালে পোস্টিং আমার। আপনারাও বলছেন ঠিকানা সঠিক, কিন্তু আবার বলছেন এখানে হাসপাতাল নেই। কি ব্যাপার বলুন তো? শ্যামলদা আর বুড়ো মিত্তির একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর শ্যামলদা বলল, আপনি কে? চিঠিতে পড়লেন না? কে রে? ইনি নতুন ডাক্তার কাকা, হাসপাতালের নতুন ডাক্তার। কথাটা শুনে বুড়ো মিত্তির যেন কেমন শিউরে উঠল একবার। তারপর বলল, শ্যামল, এবার? শ্যামলদা ছেলেটাকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। ছেলেটা হাসপাতালটা কোন দিকে জিজ্ঞেস করতে করতেই শ্যামলদা হাঁটা দিয়েছে সামনে। শুধু হাত নেড়ে বলল, আসছি, দাঁড়ান। ছেলেটি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর বুড়ো মিত্তির বলল, ও আসছে বাবা, বসো তুমি এখানে। তা নাম কি ডাক্তার বাবুর? ডাক্তার মিত্তির বুড়োর পাশে এসে বসল। বলল, অভিমন্যু ভট্টাচার্য। বাড়ি কোথায়? কলকাতা, বারাসাত। ও, তার সঙ্গে ওই একটাই ব্যাগ? ডাক্তারের ইচ্ছে করছিল যেন বলে, হ্যাঁ বুড়ো, একটাই ব্যাগ, তাতে তোমার কি? একাই তো এত দূর এসো, তারপর রোদে পুড়ে এদিক সেদিক খুঁজেও হাসপাতাল না পেয়ে এখানে এসে জিজ্ঞেস করলাম তো ব্যাটা এখানে বসিয়ে দিয়ে কোথায় পালালো। কিন্তু এসব কিছু না বলে ডাক্তার ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, আপাতত একটাই। তাহলে বেশি দিন থাকবেন না, তাই তো? উনি আমায় এখানে বসিয়ে দিয়ে কোথায় গেলেন বলুন তো? আসছে আসছে, একটু জিরিয়ে নিন ততক্ষণ। যা গরম পড়েছে আজকাল। ডাক্তার কোনো উত্তর করল না। চাতকের মতো শ্যামলদা যে রাস্তা দিয়ে গিয়েছে সেদিকে চেয়ে বসে রইল। বিকেলের পড়ন্ত আলো সবে মাঠের সবুজ ধানের রেখায় খেলা করতে শুরু করেছে তখন। সারাদিনের গরম সহ্য করে এখানে আসতে আসতে
সেও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু বসে ঠান্ডা হয়ে নেওয়াই ভালো। সবে চোখটা বন্ধ করেছে, শুনতে পেলেও একটা কোলাহল এদিকেই এগিয়ে আসছে। বুড়ো মিত্তির বলল, এই যে চলে এসেছে ওরা। ওরা গেল একজন আর আসছে ওরা। চোখ মেলে চাইতেই লক্ষ্য হলো 5 জন লোক বকবক করতে করতে এদিকেই আসছে, আর শ্যামলদা তাদের হাত নেড়ে কি যেন বোঝাচ্ছে। সবাই মিলে সামনে এসে দাঁড়াতেই একজন বলল, এই সেই। হ্যাঁ অনিদা। অনিদা মানে হলো আমাদের অনিমেষ ঘোষ। একসময় এদের পূর্বপুরুষ এই এলাকার জমিদার ছিল। অনিদা অবশ্য এখন একজন স্কুল মাস্টার, কিন্তু নবাবপুরের একজন মাথা এখন সেও। তার সঙ্গে আছে বিধু ভট্টাচার্য, অঞ্জন রায়, সমর চাটুর্যে আর আমি। নমস্কার, আমার নাম পুলক হাজরা। বয়স আমার ওই ডাক্তারের মতো হলেও আমিও এই গায়ের মাথাই বলতে পারেন। যদিও এরা আমায় অত মানে না, কিন্তু গায়ের লোকের ভালো করার নেশায় যে যুদ্ধে নেমেছি, তার ফলেই আজ গায়ের লোকই আমায় এই জায়গায় এনে দিয়েছে। অনিদা ছেলেটিকে ভালো করে দেখে বলল, আপনি নতুন ডাক্তার? হ্যাঁ, আমার নাম অভিমন্যু ভট্টাচার্য। তা বাবু, তোমার বাড়ি কোথায়? বিধুবাবুর এই এক দোষ, নিজের যে ছোট কাউকে দেখলে তিনি আর তাকে আপনি সম্বোধন করতে পারেন না। একসময় বিএলআরও অফিসে চাকরি করতেন। সাহেব যদি বয়সে বড় হয় তো ঠিক, না হলেই উনি পড়তেন মহা ফাপড়ে। একবার তো এক সাহেবকে তুমি বলেও ফেলেছিলেন। সাহেব নেহাত ভালো মানুষ, তাই গায়ে মাখেননি। বিধুবাবুর প্রশ্নে ছেলেটির আগেই বুড়ো মিত্তির বলল, বারাসাত। বিধুবাবু একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মিত্তিরকে দেখে নিলেন, কিছু বললেন না। ভাবটা যেন তোমায় তো জিজ্ঞেস করিনি এমন ধরনের। আচ্ছা, আপনি ঠিক জায়গায় এসেছেন তো? ডাক্তার শ্যামলদাকে দেখিয়ে বলল, আমি তো ওনাকে চিঠি দেখালাম, উনি তো বললেন ঠিক জায়গা। কি ব্যাপার বলুন তো? দেখি চিঠি। ডাক্তার আবার চিঠিটা বার করে দেখালো তাকে। অনিদা চিঠিটা নিয়ে মনোযোগ সহকারে পড়ে বলল, এই নবাবপুরই তো বটে। তাহলে সমস্যাটা কি একটু বলবেন? তখন থেকে আপনারা আমায় জেরা করছেন। আমাকে হাসপাতালটা কোন দিকে বলে দিলেই তো ঝামেলা মিটে যায়। সে বলা যাবে না। যাবে না মানে? হাসপাতাল এখানে আছে। তারপর শ্যামলদার দিকে দেখিয়ে বলল, উনি যে বললেন এখানে কোনো হাসপাতাল নেই। এতক্ষণে আমি বললাম, হাসপাতাল আছে, কিন্তু সে না থাকার মতোই। না থাকার মতো মানে? মানে নেই ধরুন। কিন্তু কেন? তুমি তো বড্ড প্রশ্ন করো হে ছোকরা। নেই যখন বলেছে তখন নেই, এত প্রশ্ন কিসের? তাই বললে হয় নাকি? আমায় যখন জবাব তলব করবে তখন আমি কি বলবো? আর বলো না জবাবের কথা। উফ, এক সময় সরকারি চাকরি আমিও করেছি হে, জবাব দেখাচ্ছে। বিধু কাকা, কি করছো? দেখুন ডাক্তারবাবু, হাসপাতালের অবস্থা শোচনীয়। সেখানে কিছুই করা যাবে না, তাই ওটা একেবারেই বাদের খাতায় চলে গিয়েছে। আরে তাহলে এখানকার লোকেরা কোথায় যাবে? এতদিন যেখানে যেত সেখানেই যাবে। ডাক্তারবাবু, আপনি এখন আসুন, হাসপাতাল এখানে নেই। আসবো মানে? এই এখন আমি কোথায় যাব? সন্ধে হয়ে এলো, এখন তো কিছু পাবো না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে আমি বললাম, বেশ, চলুন আমার বাড়ি। আজ রাতে ওখানে থেকে কাল সকালে না হয় বাড়ি ফিরবেন। বাহ বাবা পুলক, বাহ। হ্যাঁ, আপনি পুলকের সাথেই যান। বাকিরাও রাজি হলে আমি ডাক্তারকে নিয়ে বাড়ি এলাম। সন্ধে তখন ঘন হয়ে রাত হচ্ছে। ঘরে ঢুকে মা আর বাবাকে বেশ কয়েকটা কৈফিয়ত দিয়ে ডাক্তারকে আমার ঘরেই রাত কাটাতে বললাম। বাবা ছেলেটি ডাক্তার জেনে একবার গিয়ে তার সাথে আলাপ জমিয়ে এলো। নিজের অম্বলের অসুখের কথা বলতেও ছাড়েনি, তার সাথে দুটো নতুন অম্বলের ওষুধের নামও লিখিয়ে নিয়েছে। ছেলেটিও বেশ অমায়িকভাবে আমার বাবার সাথে মিশল। রাতে খাওয়া শেষে আমি ঘরে গেলাম ডাক্তারকে মশারি টাঙিয়ে দিতে। সে বলল, আচ্ছা পুলকবাবু। আমি বললাম, পুলকবাবু নয়,
শুধু পুলক বলুন, আমি আপনার বয়সেই হব। একটু হেসে সে বলল, বেশ, কিন্তু আমাকে সবাই মিলে এভাবে হাসপাতালে যেতে বাধা দিল কেন? আমি কোনো উত্তর করলাম না দেখে সে আবার বলল, কি হলো? আপনার ভালোর জন্যই। আমার ভালোর জন্য? কেন? কি আছে সেখানে? আমি আবারও কোনো উত্তর করলাম না, মশারি টাঙিয়ে দিয়ে বললাম, ভালো করে বুঝে নেবেন। তারপর বেরিয়ে আসছি, সে খপ করে আমার হাত ধরে বলল, বলুন পুলক, আমাকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? আমি এবারও আর কোনো উত্তর করতাম না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে জবাবটা চায়। জবাব না পেলে সেই জ্বলন্ত চোখের সন্দেহ নিবারণ হবে না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, বলছি। সে চেয়ারে বসল, আমি সামনের টেবিলে চড়ে বসলাম। রাত তখনও খুব গভীর হয়নি। আমি বলতে শুরু করলাম হাসপাতালের ঘটনা। নবাবপুরের হাসপাতাল তৈরি হয় বছর 13-14 আগে। তখন এই এলাকায় হাসপাতাল বলতে শহরের বড় হাসপাতাল আর সামনের গায়ে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সেই হাসপাতালের ছাদ ঢালাইয়ের দিন আমাদের গ্রামেরই এক ছেলে, বয়স ওই 12-13 হবে, পেটের দায়ে মজুর খাচ্ছিল। ছাদ থেকে পড়ে গিয়ে লোহার রডের মধ্যে শরীর গেঁথে মারা যায়, যাকে বলে স্পট ডেড। তারপর বেশ কিছুদিন হাসপাতাল বন্ধ ছিল। এই ঘটনার মাস 8 পর হাসপাতাল সম্পূর্ণ করতে আবার সরকার তোড়জোড় শুরু করে এবং যথারীতি তা হয়েও যায়। সময় মতো উদ্বোধনও হয় সেই হাসপাতাল। কিন্তু হাসপাতাল উদ্বোধনের 6 মাস পরেই ডাক্তারের বডি পাওয়া যায় হাসপাতালের সামনের তেঁতুল গাছে, গলায় ফাঁস দেওয়া। অনেকেই অনেক কিছু ভেবেছিল, কিন্তু সেভাবে কেউই গুরুত্ব দেয়নি। তারপর আরও বছরখানেক কাটে, নতুন ডাক্তার আসে, সেও সেই একইভাবে গলায় ফাঁস লাগিয়ে মরে, ওই 6-7 মাসের মধ্যেই। তারপর আরও একজন ডাক্তার আসে, এই 3 বছর আগে। তার সাথে জানেন, আমার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু তাকে অনেক বুঝিয়েও বাড়ি ফেরাতে পারিনি আমি। জেদ করে এখানেই থাকলো। একদিন দুপুরে দেখা করতে গেলাম। সে বলল, জানো পুলক, আর মনে হয় এখানে থাকা যাবে না। কেন? আজকাল রাতে প্রায়ই হাসপাতালের ছাদ থেকে একটা একটা কান্নার শব্দ ভেসে আসে। এতদিন গুরুত্ব দিইনি, বুঝলে, কিন্তু কাল দেখলাম একটা নীল জামা পরা বাচ্চা ছেলেকে। গোটা গায়ে বড় বড় ফুটো, আর নীল জামা জায়গায় জায়গায় রক্তে লাল হয়ে আছে, চাপ কালো রক্ত। পুলক, সে কি বিভৎস দৃশ্য! উফ! সেই ছিল তার সাথে আমার শেষ কথা। তার পরদিন সকালে তাকে ওই গাছে গলায় ফাঁস লাগিয়ে মরা অবস্থায় উদ্ধার করেছিলাম। আমি বলা শেষ করলে দেখলাম ডাক্তার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ ঘরের মধ্যে নিস্তব্ধতা। আমি একটু গলা খাকারি দিয়ে বললাম, শুয়ে পড়ুন, এতটা এসেছেন, আবার কাল সকালে যেতে হবে, ক্লান্ত আপনি। আমি বেরিয়ে এসে নিজের জায়গায় শুয়ে পড়লাম। ডাক্তার কতক্ষণ ওভাবে ওখানে বসেছিল আমি জানি না। পরদিন সকালে উঠে ডাক্তারকে ডাকতে গেলে দেখি সে নেই। ভাবলাম হয়তো সে চলে গিয়েছে না বলেই। মাকে ডেকে জিজ্ঞেস করায় জানতে পারলাম সে নাকি বলে যায়নি, তবে তাকে বেরিয়ে যেতে দেখেছে মা। আমি জিজ্ঞেস করলাম, ও বলে যায়নি? না রে, হুট করে বেরিয়ে গেল, সঙ্গে ব্যাগটাও নেয়নি। কি, ব্যাগ নেয়নি? তাহলে গেল কোথায়? তা আমি কি করে জানবো? ব্যাপারটা ঠিক লাগলো না। ডাক্তার বাড়ি থেকে বেরিয়ে গেল ব্যাগ না নিয়েই। আশ্চর্য! আমি আসছি বলেই বেরিয়ে গেলাম ঘর থেকে। ডাক্তার সকালবেলা গেল কোথায়? 2-1জনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই তার খোঁজ দিতে পারল না। রাস্তায় বিধুবাবুর সাথে দেখা। তিনি বললেন,
কি হে পুলক, তা হন্তদন্ত হয়ে কোথায় চললে? ডাক্তারকে খুঁজতে। আপনি দেখেছেন? ডাক্তার? ও, মানে নতুন ডাক্তার যে কাল এই ছিল? হ্যাঁ। বিধুবাবু মুখ ভেঙচে বললেন, তা তার খোঁজ আমি জানবো কিভাবে? সে তো তোমার বাড়ি ছিল, তা তোমার জানার কথা। হ্যাঁ ছিল, কিন্তু কিন্তু সকাল হতেই কোথায় যেন একটা চলে গেছে। আরে গেছে তো গেছে, আপদ বিদেয় হয়েছে, না হলে গায়ে আবার একটা মরতো। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখো গা, সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে। আমি এবার মাথা নেড়ে বললাম, না কাকু, তার ব্যাগ আমার বাড়িতেই পড়ে আছে। মা তাকে সকালবেলা বেরোতে দেখেছে। হ্যাঁ, বলো কি গো? তাহলে তো ব্যাটাকে খুঁজতেই হচ্ছে। চলো চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমি আর বিধুবাবু গায়ের গোটা পরিসর খুঁজেও ডাক্তারের চিহ্ন মাত্র পেলাম না। বিধুবাবু বললেন, উফ, ব্যাটা সকাল সকাল ভ্যানিশ হয়ে গেল নাকি? এ জানে। হঠাৎ করেই আমার মনে হলো একটা কথা। আমি বললাম, কাকু, সে হাসপাতাল পৌঁছে যায়নি তো? বিধুবাবু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, হ্যাঁ, ঠিক বলেছ তো। হ্যাঁ, চলুন তবে। বিধুবাবু একটি ইতস্তত করে বললেন, পুলক, শোনো, বেলা তো হয়ে এলো, সকালে বেরিয়েছি সেই। তোমার কাকিমা আমার জন্য অপেক্ষা করবে, এতক্ষণে হয়তো। আমি বুঝলাম তিনি কি বলতে চাইছেন, তাই আর কথা না বাড়িয়ে আমি বললাম, বেশ, আপনি যান তবে, আমি একাই যাচ্ছি। তিনি আরও একটু ইতস্তত করে বললেন, একা যাবে? বুঝলাম তিনি নিজে যেতে চাইছেন না, কিন্তু আমাকেও একা যেতে দিতে চাইছেন না তিনি। আমি বললাম, আপনি নিশ্চিন্তে যান, আমি শুধু দূর থেকে দেখব, সে যদি থাকে তবে তাকে নিয়েই ফিরব। এবার তিনি বললেন, বেশ, সাবধানে যেও কিন্তু। আমি হ্যাঁ বলে হাঁটা দিলাম। তিনিও চলে গেলেন নিজের পথে। হাসপাতালটা আমাদের গায়ের বাইরে, বেশি দূর নয়, তবে গ্রীষ্মের চড়া রোদে দূরই মনে হয়। বেলা বেশি না হলেও সূর্যিদেব স্বমহিমায় সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। আর কিছুই করার নেই। সেই চড়া রোদে অঞ্জন রায়ের পৈতৃক আমবাগান পার করে আমি এসে দাঁড়ালাম একটা পুকুরের কাছে। অতীতে পুকুরটার সুন্দর একটা নাম থাকলেও আজকাল একে মাথাডোবা বলে সবাই। এরকম নাম কেন আমি জানি না, তবে আমার এই নামটা একদমই পছন্দ নয়। এর চারিধারে একসময় তাল গাছের বাগান ছিল, তার ধ্বংসাবশেষ এখনো আছে। আমি পুকুর পাড়ে এসে একটু দাঁড়ালাম। এখান থেকে হাসপাতালের পেছন দিকটা দেখা যায়, কিন্তু এখান থেকে বোঝা সম্ভব নয় কেউ ওখানে আছে কিনা। আমি পুকুর পাড় ধরেই হাঁটতে হাঁটতে একটা ফণী মনসার ঝোপের পাশে এসে দাঁড়ালাম। ভালো করে দেখলাম চারপাশে কেউ নেই। হাসপাতাল এখন পরিত্যক্ত, কেউই আর এদিকটায় খুব একটা আসে না। আমি আরেকটু এগিয়ে গেলাম, না, কই, কেউ নেই তো। রোদে এতটা আশা বৃথাই হলো। ডাক্তার আর কোথায় যেতে পারে? এসব ভাবতে ভাবতেই ফিরতি পথে যখন পা বাড়াবো, হঠাৎ ডাক্তারের গলা পেলাম। আমায় বলল, পুলক, আপনি এখানে? আমি সঙ্গে সঙ্গে সেদিকে ফিরে তাকিয়ে দেখি, হ্যাঁ, ডাক্তারই বটে। আমি বললাম, আপনি এখানে কি করছেন? আমি তো আমার আসল জায়গাতেই আছি। কথাটা শুনে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, ফিরে চলুন, বেলা বেড়েছে, কিছু খাননি তো? ডাক্তার যেন নিজেকে আরো সহজ করে নিল, বলল, সে যাব, কিন্তু এই হাসপাতালের চাবি কার কাছে আছে? কেন? চাবি দিয়ে কি হবে? খুলবো, আবার শুরু করতে হবে তো। আপনার মাথা কি খারাপ নাকি? কাল সবটা খুলে বলার পরেও। আপনি কি ভাবেন একটা বোগাস গল্প আমায় দেবেন আর আমি সেটা বিশ্বাস করে এখান থেকে চলে যাব? বোগাস গল্প? আলবাত বোগাস। আপনিই বলুন, আপনি যেটা আমায় কাল বলেছিলেন তার বিশ্বাসযোগ্যতা কতটা?
আমি এবার চুপ করে রইলাম। সত্যি বলতে কোনোদিন ভেবে দেখিনি এই ঘটনার বিশ্বাসযোগ্যতা আছে কিনা। আমায় মৌন দেখে ডাক্তার বলল, নেই তো, সে তো আপনিও জানেন। তাহলে খামোকা আমি এখান থেকে চলে যাব কেন? আমি বললাম, আপনার কাছে আপনার প্রাণ প্রিয় নয়? তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব আছে আমার। আমি একজন ডাক্তার। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বললাম, বাড়ি চলুন এখন। ডাক্তার আর কথা না বাড়িয়ে আমার সাথে ফিরে চলল। রাস্তায় দু একটা কথা বললেও আমি কোনো উত্তর করিনি তার। আমার শুধু 3 বছর আগের ডাক্তারের কথা মনে পড়ছিল। সেও অনেকটা একই রকম যুক্তি দেখিয়ে এখানে থেকে গিয়েছিল, কিন্তু তার পরিণতি সে মনে করতেও ভয় হয় আমার। বাড়ি ফিরেও শান্তি নেই। জলখাবার সেরেই ডাক্তার গো ধরল হাসপাতালের চাবি তাকে এনে দিতে হবে। অগত্যা বাধ্য হয়ে তাকে নিয়ে গেলাম অনিদার কাছে। হাসপাতাল বন্ধ হওয়ার পর থেকেই অনিদার কাছেই চাবিটা থাকে। আপনি এখনো যাননি? যাওয়ার জন্য তো আসিনি। মানে? হাসপাতালের চাবি দিন। কি? চাবি, হাসপাতালের চাবিটা দিন। আমার কাছে নেই। আমি ভেতরে ঢুকিনি এতক্ষণ, এবার ঢুকলাম। আমায় দেখেই অনিদা বলল, তোর বুদ্ধিতে এখানে এসেছে বল? শিক্ষা হয় না তোদের? হঠাৎ করে এই কথায় আমি চমকে উঠেছিলাম, কিন্তু আমি কিছু বলার আগেই ডাক্তার বলল, আমি একজন ডাক্তার। আপনার কি মনে হয় অন্যের বুদ্ধিতে আমি চলি? সপাটে উত্তরটা পেয়ে অনিদা চুপ করে গেল। কিছুক্ষণ আমার দিকে লাল চোখ নিয়ে তাকিয়ে ডাক্তারকে বলল, আমার কাছে কোনো চাবি নেই। আমাকে স্টেপ নিতে বাধ্য করবেন না। এভাবে সরকারি সম্পত্তির মধ্যে একজন সরকারি কর্মচারীকে ঢুকতে বাধা দেওয়ার ফল কি হতে পারে তা জানেন? আপনার যা খুশি করতে পারেন। বেশ, তাই হোক। সেদিন ঝামেলা চরমে পৌঁছল। আমি না চাইলেও সঙ্গ দিতে হলো ডাক্তারকে। ডাক্তার সোজা থানায় গিয়ে অনিদার নামে কমপ্লেন করে সাথে পুলিশ নিয়ে হাজির হলো অনিদার বাড়িতে 1 ঘন্টার মধ্যে। অনিদা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে বাধ্য হয়ে চাবিটা বার করে দিলেন, কারণ প্রথমবার তার বাড়িতে পুলিশ এসেছে এবং ততক্ষণে গায়ের লোকের মধ্যেও ব্যাপারটা চাউর হয়ে গিয়েছে। তাই অনিদা আর কোনো কথা না বলে চাবিটা দিয়ে দিল। আমি বারবার ডাক্তারকে নিষেধ করা সত্ত্বেও সে একটা কথাও শুনল না আমার। বারবার তাকে মানা করলাম জেদ না করতে, কিন্তু ফল হলো না কোনো। সেদিনটা এমনই গেল। সে আমায় বলল কাল 2টো লোক দেখে দিতে, যারা হাসপাতালটা পরিষ্কার করে দেবে। আমি খোঁজ করলাম, কিন্তু কেউই রাজি হলো না। তখন ডাক্তার বলল, আমি নিজেই করে নেব। এই সমস্ত মানুষেরা একরকম পাগল বলেই মনে হয় আমার, যারা ব্রহ্মাণ্ডের মধ্যে বিজ্ঞানকেই সত্য বলে ধরে নেয়, মনে করে বিজ্ঞানের বাইরে আর কিচ্ছুটি নেই। তবে বিজ্ঞানের বাইরেও যে একটা জগৎ আছে, যেখানে বিশ্বাস অবিশ্বাসের খেলা চলে, যেখানে ভয় শব্দটা একটা বড় জায়গা নিয়ে নিজের আধিপত্য বিস্তার করে রাজত্ব করে, সেটা এরা মানতেই চায় না। সারাদিন যে কিভাবে কাটলো আমি বুঝতেও পারলাম না। ডাক্তারকে নিয়ে বিকেলে একবার বেরোলাম। গন্তব্য আবারও সেই হাসপাতাল। ডাক্তারের কথাবার্তা শুনে বুঝলাম সে মনে করছে এই হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি করে কেউ বা কারা কোনো খারাপ কাজের চক্র চালাচ্ছে। তাই মাঝে মাঝে সে বলছিল, সব সত্যি আমি সামনে নিয়ে আসবো, পর্দা ফাঁস করে দেবো কয়েকদিনই। এও এক মহা জ্বালা। মানুষ যখন নিজে কিছু একটা দৃঢ়ভাবে বিশ্বাস করে ফেলে, তখন সেই বিশ্বাস তাকে অন্ধ করে দেয়। তাই আমি তাকে কিছুই বললাম না। অযাচিত কথা বাড়াতে আমার ভালো লাগে না। তাছাড়া যে আমার কথায় বিশ্বাস করে না, তাকে আর কিছু বলতেও ইচ্ছে করে না। যাই বলি না কেন, সে বিশ্বাস করবে না। পুকুর পাড় ধরে গিয়ে ফণি মনুষার গাছের কাছে যখন পৌঁছলাম, তখন যেন আমার পা জবাব দিয়ে দিয়েছে। দীর্ঘ 3 বছর এদিকে আসিনি একটাই কারণে, ভূতের ভয়ের থেকেও
ডাক্তারের মৃত্যু আমায় কষ্ট দিয়েছিল বেশি। সেই দিনের কথা আমি আজও ভুলতে পারিনি। সেই ভয়ানক বর্ণনা মনে পড়লে আজও গা শিউরে ওঠে আমার। হাসপাতালের আশেপাশে এলেই মনে হয় কেউ যেন সব সময় লক্ষ্য রাখছে আমার ওপর, নীরব লক্ষ্য। আমি থেমে গিয়েছি দেখে ডাক্তার বলল, পুলক আসুন, ভয় পাবেন না। আমি হাসপাতালটাকে দেখছিলাম। এই 3 বছরে সময় নিজের গ্রাস থেকে যেন এক মুহূর্ত মুক্তি দেয়নি তাকে। প্রকৃতিও তাকে পেয়ে যেন চরম খুশি। জায়গায় জায়গায় আগাছার জঙ্গল কোমর পর্যন্ত পৌঁছেছে। কোথাও কাঁটার ঝোপ, কোথাও ঘাস, আবার কোথাও বিচুটি আর আলকুশি। আমি ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু, আপনি এখানে ডাক্তারি করুন, কিন্তু এখানে থাকতে পারবেন না। ডাক্তার সামনের গেটে পৌঁছেছে ততক্ষণ। সেখান থেকে একটু গলা ছড়িয়ে বলল, কেন? হ্যাঁ, আমি ভূতে বিশ্বাস করি না। এবার আমি সত্যিই বিরক্ত হলাম। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমি ভূতের কথা বলছি না। যা জঙ্গল হয়েছে আশেপাশে, সাপ খোপ পোকামাকড় কোথায় কখন কি বেরিয়ে পড়বে তার খবর কে জানে। ডাক্তার কোনো উত্তর করল না। আমি তার কাছে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলাম। ডাক্তার দৌড়ে এসে বলল, কি হলো, কি হলো? আমি ইশারা করে আমার পায়ের নিচে দেখাতেই সে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আমিও তখন একটু পিছিয়ে এসে ভালো করে দেখলাম। ডাক্তার বলল, একটা মরা সাপ দেখে এরকম চিৎকার? একটা মরা সাপের গায়ে আরেকটু হলেই পা দিতে যাচ্ছিলাম। খুব জোর সামলে নিয়ে ভয়ে চিৎকার করে ফেলি, যাকে বলে ইনস্ট্যান্ট রিয়াকশন। কঙ্কাল বার হওয়া মরা সাপটাকে এক লাফে পার করে দুজনেই সামনের গেটে এসে দাঁড়ালাম। পরন্ত বিকেলের আলোয় ডাক্তারের কি মনে হয়েছিল আমি জানি না, কিন্তু আমার মনে হলো এই হাসপাতাল যেন আমাদেরই অপেক্ষায় ছিল, যেন আমাদের ডাক দিয়ে সে নিজের কাছে নিয়ে এসেছে এবং এখন সে বিজয়ীর হাসি হাসছে। সামনের কোলাপসিবল গেটের তালা খুলে সেটাকে ঠেলে ঢুকতেই একটা চাপা অন্ধকার আমাদের সামনে হুমড়ি খেয়ে পড়ল। মনে হলো কতকাল আলোর সন্ধান পায়নি তারা, আলোর খোঁজে তাই আমাদের কাছে এসেছে। ডাক্তার বলল, বাপরে, কত অন্ধকার! সুইচ বোর্ডটা কোথায়? লাভ নেই, গ্রামের লোকে হাসপাতালের কানেকশন কেটে দিয়েছে। কেন? পরে বলবো, এখন এসব কথা এখানে না বলাই ভালো। ডাক্তার বিদ্রুপের একটা মৃদু হাসি হাসল। আমিও সেটা শুনে কিছু বললাম না। সাথে টর্চ নেই, মোবাইলের আলোয় ভালো দেখা যায় না। বেশি দূর এগোনো সম্ভব নয় দেখে ডাক্তার বলল, আচ্ছা, কোয়ার্টারটা কোন দিকে? কথাটা শুনে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। এই অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসছিল। কথাটা শুনেই আমি প্রায় দৌড়ে হাসপাতালের বাইরে এসে আঙুল দেখিয়ে বললাম, ওই যে ওইটা। ডাক্তারও বেরিয়ে এসে গেটে তালা মেরে আমার কাছে এসে দাঁড়ালো। কোয়ার্টার দেখতে দেখতে সে বলল, এই যে তেঁতুল গাছ। কোয়ার্টারের একদম পেছনে তেঁতুল গাছটা আছে। বিশাল গাছটা নিজের প্রাচীনত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। ভূতের বন্ধু নাকি সে? না হলে তিনজন ডাক্তার একইভাবে একই ডালে। ডাক্তার কিছুটা এগিয়ে গেল, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যের আলোয় গাছটাকে দেখে মনে হচ্ছে মায়াময়। নিরীহ এক গাছ পৃথিবীর বুকে বেঁচে আছে সেই প্রাচীন যুগ থেকে, অথচ খুব কম লোকই জানে তার নিষ্ঠুর রূপ। সে এক খুনি, তা কম লোকই জানে। তিনটে মানুষের প্রাণ নিয়েছে সে অনায়াসে। কোন ডালটা পুলক? আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। শুধু মনে পড়ছিল আমার বন্ধু ডাক্তারের ঝুলন্ত মৃতদেহর কথা। ডাক্তারের ডাকে সম্বিত ফিরল আমার। বললাম, কি বলছেন? সে আবারও বলল, কোন ডালটা পুলক? আমি এবার ডাক্তারের ওপর সত্যি ভীষণ চটে গিয়েছিলাম। নিজের আত্মবিশ্বাসের ঊর্ধ্বে উঠে কেউ অপরের বিশ্বাস, অপরের সত্যে আঘাত হানে, সেসব মানুষদের সাথে আমার কোনো রকম যোগাযোগ রাখতে ইচ্ছে করে না।
সে বিশ্বাস নাই করতে পারে 3-3টে মানুষ মরেছে ওই গাছের ডালে গলায় ফাঁস দিয়ে। কিন্তু সে তো আমার সত্য, আমার নিজের চোখে দেখা এক কঠিন নিষ্ঠুর সত্য। তার উপর ব্যঙ্গ করে আঘাত হানার অধিকার তাকে কেউ দেয়নি, আমি তো নই। আমি বললাম, চলুন, সন্ধে হয়ে এলো। ডাক্তার আমার কথা শুনে একবার আকাশের দিকে তাকিয়ে বলল, চলুন। দুজনে যখন ফিরতি পথে পা বাড়ালাম, সন্ধ্যের নীল আলো ততক্ষণে নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে। ডাক্তার আমায় জিজ্ঞেস করলো, আপনি তো এই এলাকায় বেশ বিখ্যাত, লেখাপড়াও ভালোই জানেন মনে হয়, আপনি এসবে বিশ্বাস করেন? আমি না বোঝার ভান করে বলি, কি বিশ্বাসের কথা বলছেন আপনি? এই যে ভূত প্রেত। আমার বিশ্বাস বা অবিশ্বাসে কি আসে যায়? না, তা নয়। তবুও যদি আপনার কৌতূহল থাকেই তবে বলি, আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে দেখিনি। আবার অবিশ্বাসও করি না, কারণ যারা দাবি করেছিল দেখেছে, তাদের পরিণতি আমি দেখেছি। ডাক্তার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কথা বলতে বলতেই কখন যে বটতলার আড্ডা এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। আজ আমার ভয় বলতে এই আড্ডাকেই। আজ ডাক্তার যা করেছে অনিদার সাথে, তার ফলাফল আমাকেই ভুগতে হবে, কারণ সঙ্গে আমিও ছিলাম। বটতলার কাছাকাছি পৌঁছে যা বুঝলাম, এই বিষয়েই কথা হচ্ছিল। অনিদা বলছিল, ভাবো একবার সাহস, ওরে তুই যাতে না মরিস তাই তো তোকে বাড়ি যেতে বলেছিলাম, দেখো উল্টে আমার উপরেই চড়া হলো। আমি কোনো রকমে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু বিধুবাবুর তীক্ষ্ণ নজর ঠিক আমার উপর এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে তিনি ডাক দিলেন, পুলক, এসব কি শুনছি? আমার আর কোনো পালানোর পথ নেই। কাজটা যে অন্যায় হয়েছে সে আমি জানি, কিন্তু এখন এসব বললে ছিঁড়ে ভিজবে না, তাই এগিয়ে গিয়ে বললাম, বলুন। আমার পেছনে ডাক্তারও এসে দাঁড়ালো। অনিদা তাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। বুড়ো মিত্তির বলল, বাবা পুলক, তুমি কি নতুন ডাক্তারকে কিছুই বলনি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ দাদু। তাহলে আর কি, বাহাদুরি দেখানোর সুযোগ কি আর কেউ এত সহজে ছাড়ে নাকি? কিন্তু বাহাদুরি দেখাতে গিয়ে যদি বেঘরে প্রাণটা চলে যায়, তখন বাড়ির লোককে কি জবাব দেবো আমরা? হঠাৎ করেই ডাক্তার আমার পেছন থেকে বলে উঠল, আমার বাড়ির লোককে জবাব দেওয়ার দায় আপনাদের কেউ দেয়নি। দেখো বাবা নতুন ডাক্তার, তোমার বাড়িতে জবাব দেওয়ার দায় সত্যি কেউ দেয়নি, কিন্তু তবুও তুমি আমাদের গায়ের অতিথি, গায়ের লোকের সেবা করার জন্য এসেছো। সেক্ষেত্রে মানবিক দায় আমাদেরও কিছুটা হলেও থাকে। এছাড়া ওই হাসপাতালে যা ঘটনা ঘটেছে, তারপর আমরা আর সাহস করিনি হাসপাতাল খুলে রাখতে। তাকে শেষ না করতে দিয়েই সমীরদা বলল, তাছাড়া আবার কি, তা আমাদের কি কষ্ট হয় না গায়ে একটা হাসপাতাল থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করা যায় না বলে? আমাদের তো সেই 13 কিলোমিটার দূরে যেতে হয় হাসপাতালে, সবসময় সবাই যেতেও পারে না, তবু আমরা এই হাসপাতালটা খুলছি না কেন? ডাক্তার এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, কেন? যাতে আর কোনো নিরীহ মানুষের মৃত্যু না হয়, ভূতের খপ্পরে আর যাতে কেউ না পড়ে, না মরে। আপনারা কিভাবে শিওর হচ্ছেন যে ভূতের খপ্পরে পড়েই মৃত্যু হয়েছে? তাছাড়া আবার কি? কেউ খুনও তো করতে পারে। কথাটা যেন বোমা পড়ার মতোই পড়ল সেই আড্ডার মাঝে। ডাক্তারের কথায় প্রত্যেকে হতভম্ব হয়ে এরোর মুখ চাওয়াচাবি করতে লাগলো। বিধুবাবু বললেন, কি বলছো তুমি নতুন ডাক্তার? আমিও হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়েছিলাম। অঞ্জনদা বলল, অসম্ভব। ডাক্তার তর্ক করার জন্য মুখিয়ে ছিল একেবারে। বলল, কেন অসম্ভব কেন? এতক্ষণে অনিদা মুখ খুলল। অসম্ভব কারণ পোস্টমর্টেম রিপোর্ট বলছে গলায় ফাঁস লেগেই মৃত্যু, এবং সম্ভবত সুইসাইড।
কারণ কেউ খুন করলে 3 জনের মধ্যে কারোর না কারোর শরীরে তার চিহ্ন থাকতো, কিন্তু কারোর শরীরেই সেরকম চিহ্ন ছিল না। এবার ডাক্তারের অবাক হওয়ার পালা। আর কি যুক্তি খাড়া করবে এদের সামনে? অনিদা আবার বলল, তবুও যদি বিশ্বাস না হয়, পুলক, ওকে বল যে থানা থেকে আমার বাড়ি পুলিশ নিয়ে এসেছিল সেই থানায় গিয়ে খোঁজ করতে, প্রমাণ পেয়ে যাবে। ইয়েস, ক্লিয়ার কেস অফ সুইসাইড। এবার বলো তুমি, তিনজন ডাক্তারই কেন সুইসাইড করবে, তাও সেই একইভাবে? ডাক্তার আর কোনো কথা বলল না। আমিও এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলাম। আমি বললাম, চলুন, রাত হয়েছে বেশ। আমি আর ডাক্তার চলে এলাম সেখান থেকে। কিছুটা আসতেই অনিদা বলল, পুলক, ওকে বল প্রাণের ভয় থাকলে এখান থেকে যেতে। গাঁয়ের লোক আর একটা এরকম ঘটনা দেখতে চায় না। ডাক্তার সেদিন এ কথার কোনো উত্তর করেনি। সেদিনের পর বেশ কিছুটা সময় কেটে গেছে, ওই 2 মাস তো হবেই। ডাক্তার আর আমি দুজনে মিলে হাসপাতাল আর ডাক্তারের কোয়ার্টার সাফ করে দেওয়ার পর ডাক্তার সেখানেই চলে যায়। মাঝে মধ্যে আমিও যাই, কিন্তু কোনো রোগী সেখানে আসে না। ডাক্তার রোজ সকালে হাসপাতাল খোলে আর রাত 11টায় হাসপাতাল বন্ধ করে, কিন্তু কোনো রোগী আসে না। মাঝে মধ্যে আমি যখন যাই তাকে জিজ্ঞেস করি সে কোনো রকম আভাস পায় কিনা, কিন্তু আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সে বলে, সারাদিন বসে বসে এত ক্লান্ত হয়ে যায় যে রাতে বিছানায় পড়লেই নাক ডাকে ঘুম। আর আমি যে জোরে নাক ডাকি, ভূত এলেও পালাবে। তারপর হা হা করে হেসে ওঠে। আমি এখনো তাকে বলি সারাদিন সে ওখানে ডিউটি করুক, কিন্তু রাতে অন্তত আমার ঘরে এসে যেন সে শোয়। কিন্তু সে শোনে না, বলে, মাঝরাতে যদি কোনো এমার্জেন্সি কেস আসে তখন কি হবে? 2 মাসে দিনের আলোয় তোমার কাছে কোনো কেস এলো না, আর রাতের অন্ধকারে আসবে বলছো? সে হাসতে হাসতে বলে, আশায় বাঁচে চাষা। এরপর আমার আর ডাক্তারের জীবন আপন আপন ছন্দে চলতে থাকে। আমি আমার সমাজসেবা নিয়ে আবার মেতে উঠি। ব্যবসার ফাঁকে যেটুকু সময় পাই তাতেই দিই, কিন্তু আজ পর্যন্ত একটাও কেস ডাক্তারকে দিতে পারলাম না। কোনো রুগীকে আজ পর্যন্ত নবাবপুর হাসপাতালে নিয়ে যেতে পারলাম না। নবাবপুর হাসপাতালের নাম শুনলে মুমূর্ষ রোগী, যার নিজেরই হয়তো বাঁচার সম্ভাবনা নেই, সেও বলে, মরতে যখন হবে তাহলে ভূতের হাতে কেন মরব? এই কথার জবাব কি দেব আমি নিজেও জানি না। তাই অগত্যা তাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে ডাক্তার জটিল 2-1টা রোগীর বাড়ি গিয়ে দেখে এসেছে, সেও আমারই তত্ত্বাবধানে। তখন ডাক্তার বলে, যাক, অন্তত তোমার জন্য এখানে খাতা খুলতো। এমনই ডাক্তার একদিন ভর দুপুরে আমার বাড়ি এসে হাজির। তখন সবে খেয়ে উঠেছি। বিকেলে দোকানের একটা হিসেব দেখতে হবে, সেটাই আরেকবার মনে করে নিচ্ছিলাম বিছানায় শুয়ে। হন্তদন্ত হয়ে ডাক্তার আমার ঘরে ঢুকলো। উস্কো খুস্কো চুল, পরনে জামার অবস্থাও দেখে মনে হলো বেশ নোংরা। চোখ মুখ শুকিয়ে গেছে। ঘরে ঢুকেই ডাক্তার বলল, ঘরেই আছো? আমি উঠে বসে বললাম, হ্যাঁ সে আছি, কিন্তু এ কি অবস্থা তোমার? বলছি। বলে সে আমার পাশে বসলো। আমি বললাম, খেয়েছো কিছু? সে মাথা নেড়ে বলল, আজ আর রান্না করিনি, কাল রাতেও করিনি। আমি তাকে শেষ না করতে দিয়েই বললাম, সে কি, কেন? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি মাকে কিছু আনতে বলি খাওয়ার জন্য। সে বাধা দিয়ে বলল, না না, পরে। তোমাকে একটা কথা জানাতে এলাম। কি? সে এবার গলা নামিয়ে বলল, আমি তাকে দেখেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকে? সে। সে কে? সে যে হাসপাতালের ছাদ থেকে পড়ে মরেছিল। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে উঠলাম। বজ্রাঘাত হলো আমার মাথার ওপর। কিছুক্ষণ বিস্ফারিত চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা বলতে পারলাম না, জিভ যেন আটকে গিয়েছে আমার। কি বলছে এসব ডাক্তার?
3 রাত হয়ে গেল তাকে দেখছি। হাসপাতালে আশেপাশে ঘুরে বেড়ায় রাতে, কাঁদে আর আর বলে, আমাকে বাঁচাও ডাক্তারবাবু, বাঁচাও। কি করুন সেই কণ্ঠস্বর পুলক, তোমায় বলে বোঝাতে পারবো না। যেন আমায় মন্ত্রমুগ্ধ করে নিজের কাছে টেনে নিয়ে যেতে চায়। কিন্তু কি কিন্তু? তুমি 3 দিন পর এলে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম মনের ভুল। তোমার কাছে যে গল্প শুনেছি তারই ফলে মনের মধ্যে সেই ছবি এই খেলা খেলছে। তারপর বুঝলাম না, মনের ভুল নয়। ভয় পেয়েছিলাম কিন্তু গায়ের কাউকে বলতে পারিনি। জানি না বললে তারা কি করতো, কিন্তু কিন্তু আমার মনে হয়েছিল নিজে যখন জোর করে এসেছি তখন ওরা আর আমাকে সাহায্য করবে না। তারপর তোমার কথা মনে হতেই তোমার কাছে এলাম। তোমার তো সাহস আছে, এই অবস্থায় 3 রাত কাটিয়ে ফেললে। উপায় ছিল না। কিন্তু কিভাবে কি হলো একটু খুলে বলো তো। মাসখানেক আগেও যখন তোমার সাথে দেখা হলো তুমি তো কই কিছু বললে না। তাহলে কি তখনও আমাকে শেষ না করতে দিয়ে ডাক্তার বলল? এসবের শুরু তখন। তাহলে দিন আসতে আগের একটা কথা বলি। তোমার মনে আছে সেই রাতে কেমন ঝড় হলো? হ্যাঁ আছে। সেই ঝড়ের রাতে আমি হাসপাতালে আটকে পড়েছিলাম। যখন ঝড় থামলো তখন প্রায় 11:30। হাসপাতালে গোটা 10 বেড আছে। আমি ভাবলাম আর কে যায় কোয়ার্টার, এখানেই একটা বেডে শুয়ে পড়ি। ভোর হলে তখন গিয়ে শুয়ে পড়বো। হাসপাতালের কারেন্ট আমি ফেরত এনেছি 1 মাস হলো। একটা ফ্যান চালু করে শুয়ে পড়লাম, কিন্তু সে ঘুরে পালি। এই ধারে নবাবপুরে ঝড়ের মেঘ দেখলেই সে বেলার নামে কারেন্ট হাওয়া হয়ে যায়। ঝড় বৃষ্টি হোক আর না হোক, রাত তখন কটা হবে জানি না। একটা কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। জানি না কেন সেদিন ঘুমটা গভীর হয়নি। কান্নার শব্দ শুনে ভাবলাম হয়তো কোনো পেশেন্ট সিরিয়াস অবস্থায় এসেছে। ধরফড়িয়ে উঠে মোবাইলে সময়টা দেখতে গিয়ে দেখলাম সেটাও বন্ধ, চার্জ শেষ হয়ে গেছে। আমি অন্ধকারে উঠে গেলাম, তখনও কারেন্ট আসেনি। কান্নার শব্দটা একবার মনে হলো বাইরে থেকে আসছে। অন্ধকারে পথ হাতড়ে আমি বাইরে এলাম। বাইরে যেন ভেতরের চেয়েও অন্ধকার। প্রকৃতি ঘুমন্ত, তাতে 1 ফোঁটা শব্দ নেই। আশেপাশে দেখলাম কিন্তু অন্ধকারে কিছু সেরকম নজরে এলো না। আমি বাইরে আসার পরে অদ্ভুতভাবে কান্নাটা থেমে গেল। আমি তখনও ভয় পাইনি। আমি বাকি রাতটা গেটের বাইরে বসেই কাটিয়ে দিলাম, পুলক আর শুইনি। এত দূর বলে সে থামলো, একটু নিঃশ্বাস নিয়ে বলল, একটু জল দাও না। আমি ঘর থেকে বেরিয়ে মাকে বলে এলাম ডাক্তারকে জল দিতে আর সাথে কিছু খাবার। তারপর ঘরে ঢুকে বললাম, কিছুই দেখতে পাওনি? সে মাথা নেড়ে বলল, না, নাথিং। মা জল এনে দিলে সে এক নিঃশ্বাসে জলটা খেয়ে আবার বলতে শুরু করলো, তারপর 2 দিন আর কিছু নেই, যেমন জীবন ছিল সেরকম চলল। আমি ভাবলাম হয়তো মনের ভুল। যা শুনেছিলাম তোমার কাছে তারই একটা গল্প বানিয়ে আমার সাবকনশিয়াস মাইন্ড আমার সাথেই খেলছে। কিন্তু তারপর আবার একদিন গভীর রাতে একই রকম কান্নার শব্দ, আর এবার আমার কোয়ার্টারের জানলার বাইরে। সে রাত্রেও অদ্ভুতভাবে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়ে সেটা বন্ধ হয়ে যায়। হাসপাতালের গেটের বাইরে লাইটটা আমি জ্বালিয়ে রাখি, ওটাতেই কোয়ার্টারের সামনেটা আলো হয়ে যায়। কিন্তু কান্নাটা আসছে পিছন দিক থেকে, যেখানে তেঁতুল গাছটা আছে সেখান থেকেই। খুব মন দিয়ে শুনলাম, মনে হলো যেন কিশোর বয়সের একটা ছেলে কাঁদছে। একটা চাপা কান্না আর মৃদুস্বরে কি একটা বলছে। ভালো করে শোনার পর বুঝলাম সে মৃদুস্বরে বলছে, আমাকে বাঁচাও ডাক্তার, আমাকে বাঁচাও। কথাটার মধ্যে একটা আকুতি আছে, বাঁচার আকুতি, যেন কেউ সত্যিই বাঁচতে চায়। এবার আমি থাকতে না পেরে টর্চটা নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম কি ব্যাপার দেখি। সেখানে গিয়ে তেঁতুল গাছের আশেপাশে ভালো করে টর্চের আলো ফেলে দেখলাম কেউ নেই, নাথিং। কিন্তু সে একটু থামলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছি, নিজের অজান্তেই বলে উঠলাম, কিন্তু কিন্তু তেঁতুল গাছের ডালে টর্চের আলোটা ফেলতেই পুলক সেই পশ্চিম দিকের ডালটা যেখানে যেখানে আগের ডাক্তাররা গলায় ফাঁস লাগিয়েছিল, সেই ডালে আলো ফেলতেই দেখলাম পরপর 3টে লাশ ঝুলছে গলায় ফাঁস লাগানো। মুহূর্তের মধ্যে টর্চটা ওখানে ফেলে দিয়ে ছুটে কোয়ার্টারে এসেছিলাম। বাকি রাতটা আমি কিভাবে কাটিয়েছি আমি জানি। সে আবারও একটু থেমে নিঃশ্বাস নিল। আমি বললাম, এত কিছু হচ্ছে তোমার সাথে, আমাকে একটা ফোন করতে পারতে তুমি। সে মাথা নিচু করে বলল, ক্ষমা করো ভাই, তোমাদের বিশ্বাস না করে আমি ভুল করেছি, অনেক বড় ভুল।
সে ঠিক আছে, কিন্তু তুমি যে বললে তাকে দেখেছো, কিভাবে? হ্যাঁ, বলছি। তারপর সে চলন্ত ফ্যানের দিকে একটু তাকিয়ে বলতে শুরু করে। সেও ছিল এক ভয়ঙ্কর অনুভূতি। কি বিভৎস দৃশ্য বলে বোঝাতে পারবো না তোমার, তবুও যতটা পারছি বলছি। বেশ, তাই বলো। গতকাল রাতে, আর গভীর রাতে নয়, রাত 10টার পর থেকে সেই আওয়াজ শুনতে পেলাম। আমি মূলত খাওয়া দাওয়া করি হাসপাতাল বন্ধ করার পর। তা প্রায় 10:30 কি 11টা হয়ে যায়। তখনও হাসপাতালেই আছি। এখান থেকে বদলির আর্জি জানিয়ে একটা চিঠি লিখছি। হাসপাতালের নিজস্ব প্যাডেই লিখছিলাম। সেটা লিখতে লিখতে আরও একটা জিনিস দেখতে পাই। এই দেখো। বলে সে নিজের জামার ভেতর থেকে প্যান্টের কাছ থেকে আমাকে একটা প্যাড বার করে দেয়। আমি সেটা নিয়ে বলি, কি আছে এতে? আগের 3 ডাক্তারের বদলির আর্জি। কথাটা শুনেই আমি প্যাডের পাতা উল্টে দেখি, হ্যাঁ তাই তো বটে। আর ডেটগুলো সব তাদের মরার আগের দিনের ডেট। আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুতই বটে। তারপর আর কি, লেখা শেষ করে সইটা করেছি, আর আবার সেই কান্নার আওয়াজ, একই রকম স্বরে ও সুরে। মনে হলো হাসপাতালের ছাদ থেকে আসছে। এবার আমি যাবো কি যাবো না ভাবছি। জানি না কেন ততদিনে আমার একটু ভয় হতে শুরু করেছে। ভেবেছিলাম গ্রামের কোনো লোক হাসপাতালের বদনাম রটিয়ে অন্য কোনো কারবার করছে, কিন্তু আসলে যে তা নয়, সেটা জানার ও বোঝার পর থেকে আমার মধ্যে ভয়টা চেপে বসেছিল। অনেক ভেবে ঠিক করলাম, বদলির আর্জি লিখেই ফেলেছি যখন, যাই ছাদ থেকে একবার ঘুরেই আসি। পুলক, সেই ছিল আমার জীবনের আরও একটা ভুল সিদ্ধান্ত। আমি আস্তে আস্তে ছাদে গেলাম। সন্তর্পণে ছাদে উঠে ভালো করে পুরো ছাদটা লক্ষ্য করলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল কিছুই নেই, ফাঁকা। নিচে আসার জন্য সিঁড়ির দিকে ফিরে পা বাড়িয়েছি, আর আবার সেই কান্নার আওয়াজ পেলাম। ঠিক আমার পিছনে যেন কেউ কাঁদছে। ভয়ে ভয়ে ধীরে ধীরে পিছনে ফিরে দেখি, উফ, সে এক বিভৎস দৃশ্য। একটা 12-13 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। সারা শরীরে 3টে বড় বড় ফুটো। তা থেকে রক্ত বেরিয়ে কালো জমাট হয়ে তার জামাকে কালো করে দিয়েছে। আর তখনও সেই ক্ষত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। ছেলেটার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, বাঁ পায়ে 2টো ফুটো, সেখান থেকে রক্ত। সে দৃশ্য, আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। সে ওখানে দাঁড়িয়েই বলল, যেও না, আমাকে ফেলে যেও না ডাক্তার, আমাকে বাঁচাও ডাক্তার, আমাকে বাঁচাও। তার সেই করুণ আকুতি শুনে আমি যেন আচ্ছন্ন হয়ে পড়লাম। রোবটের মতো বললাম, কি হয়েছে তোমার? দেখো না কেমন অসুখ, শরীর ফুটো হয়ে গেছে, রক্ত ঝরে শুধু, আমাকে বাঁচাও তুমি। আমি মন্ত্রমুগ্ধের মতো দুপা এগিয়ে গেলাম তার দিকে। নিমেষে অদৃশ্য হয়ে গেল। জাস্ট ভ্যানিশ পুলক, জাস্ট ভ্যানিশ। সবটা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। 3 বছর আগের সেই ঘটনা মনে পড়ে গেল আমার। আমার বন্ধু ডাক্তারের সাথেও এরকমই কিছু একটা ঘটেছিল। তারপরই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সেই তেঁতুল গাছে। অভিমন্যু ডাক্তারও তাই দেখেছে। তাহলে কি এবার তার পালা? না 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 না, তা হতে দেওয়া যায় না, অসম্ভব। আজ সকাল থেকে অনেক ভাবলাম, অনেক ভেবে মনে হলো তুমি একমাত্র আছো যে আমার কথা শুনবে। এবার বলো পুলক, আমি কি করব? আমি জানতাম যেটা এর পর ঘটতে চলেছে সেটা ঘটতে দেওয়া যায় না, কিন্তু কিন্তু আটকাবো কিভাবে? যে শক্তিকে আটকাবো ভাবছি, সে শক্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা কি আমার আছে? আমি জানি সে ক্ষমতা আমার নেই, কিন্তু চোখের সামনে আরও একজনকে এভাবে মরতে দেওয়া তো যায় না। আমি ডাক্তারকে বললাম, শোনো, আজ আর হাসপাতালে যাওয়ার দরকার নেই, আজকে রাতটা তুমি আমার এখানেই থাকো। সে মাথা নেড়ে সম্মতি জানালো। ততক্ষণে মা তার জন্য খাবার নিয়ে এসেছে। আমি বললাম, তুমি খাও, আমি আসছি একটু দোকান থেকে। তুমি কিন্তু আর কাউকে এই কথা বলবে না। ঠিক আছে। তারপর বাকি দিনটা বেশ ঠিকঠাক কাটলো। ডাক্তার এখানেই থাকবে শুনে মা বাবা বেশ খুশিই হলো। তার জন্য বেশ ভালো ভালো রান্নাও করা হলো। আমি রাত 8টা নাগাদ যখন দোকান থেকে ফিরছি, বটতলার আড্ডা হয়ে ফিরলাম। জানি না কেন ওই রাস্তায় ধরলাম আজ। দাঁড়ানোর ইচ্ছে ছিল না, তাই পাশ কাটিয়ে চলে আসছি
এমন সময় শ্যামলদা ডাক দিল আমায়। কিরে পুলক, শোন শোন। অগত্যা আমি এগিয়ে গেলাম। শ্যামলদা বলল, হ্যাঁ রে, আজ দেখলাম ডাক্তারকে তোর বাড়ি আসতে। আমি বললাম, হ্যাঁ এসেছে। ও, তা সব ঠিক আছে তো? প্রশ্নটা শুনে চমকে গেলাম আমি। কি বলবো ভাবছি। এই সময় যদি আড্ডায় ডাক্তারের কথা বলি, এরা কি আমায় সাহায্য করবে না? কিন্তু আবার এও মনে হলো, এরা তো নিষেধ করেছিল, যদি সাহায্য না করে। আমি বললাম, না কিছু না। ঠিক আছে তো? আমি শুষ্ক হাসি হেসে বললাম, সব ঠিক নেই অনিদা। তারপর ডাক্তারের সমস্ত কথা খুলে বললাম তাদের। তারা মন দিয়ে শোনার পর বিধুবাবু বলল, সর্বনাশের মাথায় বাড়ি। তা এবার কি হবে? হায় রে পোড়া কপাল, ছেলেটা যদি কথা শুনতো। আর তো কিছু করার নেই। না, এভাবে আরো একটা লোককে মরতে দেওয়া যায় না, অসম্ভব। কিন্তু কি করব? আজ কি তোর বাড়িতেই থাকছে ডাক্তার? হ্যাঁ, আজ রাতটা কাটুক, কাল সকালে দেখব কি ব্যবস্থা করা যায়। তা হ্যাঁ রে, সবার নাম্বার আছে তো তোর কাছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তাহলে এমার্জেন্সি বুঝলে একটা ফোন করে দিবি, আমরা আসবো কিন্তু। আমি যা ভেবেছিলাম তার উল্টোটাই হলো। ভেবেছিলাম এরা কেউই হয়তো গ্রাহ্য করবে না, কিন্তু সবাই এক কথায় সাহায্য করার জন্য রাজি হলো। আমি বেশ সাহস পেলাম মনে। বললাম, তোমাদের কথায় সাহস পেলাম অনেকটা। ভেবেছিলাম একা কিভাবে ম্যানেজ করব। এবার আমি আসি, দেখি ওইদিকে। যা, আর মনে রাখিস ওটা। আমি মাথা নাড়তে নাড়তে চলে এলাম ওখান থেকে। বাড়ি ফিরে দেখি ডাক্তারকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তার থেকে তার অনেক উন্নতি হয়েছে। এটুকু সময়েই সে বেশ ভালোভাবে রিকভার করে ফেলেছে। আমি বললাম, বটতলার আড্ডায় তোমার কথা বললাম। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি বললো ওরা? বলল সাহায্য করবে, শুধু তুমি আজকের রাতটা একটু সাবধানে থেকো। ডাক্তার মাথা নেড়ে সম্মতি জানালো। রাত্রিরে খাওয়া দাওয়ার পর ডাক্তারকে আমার ঘরে শুতে বলি, আর সাথে এও বলি যাতে সে দরজাটা ভালো করে বন্ধ করে। আমিও যথারীতি অন্য ঘরে শুতে যাই, কিন্তু ঘুম আমার আসছিল না। একটা চাপা উত্তেজনা যেন আমার ঘুম কেড়ে নিয়েছে। মাঝে মধ্যে প্যাঁচার ডাক শুনতে পাচ্ছি। দু একজন লোকও তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। রাত তখন কটা আমার মনে নেই, দেখেও নি মনে হয়। আমার ঘরের দরজা খোলার শব্দে চোখ মেলে চাইলাম। ঘুমানোর চেষ্টা করেও ঘুমোতে পারিনি সারা রাত। শব্দটা হওয়া মাত্র আমি ঘরের দরজা খুলে বাইরে এলাম। বাইরের বারান্দার আলোটা জ্বালিয়ে রেখেছিলাম আমি। বাইরে বেরিয়ে দেখলাম ডাক্তার দাঁড়িয়ে আছে বারান্দায়। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, বেরিয়ে এলে কেন? সে কোনো উত্তর করল না। আমি তার কাছে এগিয়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে ডাকলাম, কি হলো? সে এবারও কোনো উত্তর করল না। আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর বলল, ও ডাকছে, ওই দেখো এ এসেছে আমাকে ডাকতে। বলছে কেন আমি ওকে ছেড়ে চলে এসেছি এখানে, ওই দেখো। বলে সে আঙুল দেখালো উঠোনের দিকে। আমি দেখলাম সেখানে কেউ নেই। তারপর বললাম, কেউ নেই, ঘরে যাও, শুয়ে পড়ো। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তারপর বলল, ওই তো সে। বলতে বলতেই এগিয়ে গিয়ে উঠোনে নামলো। আমি, ডাক্তার দাঁড়াও, দাঁড়াও ডাক্তার। বলতে বলতেই সে এগিয়ে গিয়েছে দরজার কাছে। কি করব কিছু ভেবে পাচ্ছি না তখন। হে আবার কি বিপদ, মহা ফ্যাসাদে পড়া গেল তো। আমি ঘরে ঢুকে মোবাইল আর টর্চটা নিয়ে বেরিয়ে এসে দেখি ডাক্তার নেই। হতভম্ব হয়ে চারিদিকে টর্চ মেরে দেখলাম ডাক্তার কোথাও নেই। বাইরে যাওয়ার দরজাটা খোলা। নির্ঘাত ডাক্তার বেরিয়ে গিয়েছে। আমিও চটিটা পরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম।
কিছুটা যাওয়ার পর দেখি ডাক্তার হাঁটছে আগে আগে। কোন দিকে চলছে সে? তার গন্তব্য কি হাসপাতাল? আমি পকেট থেকে ফোনটা বের করে আড্ডার কাউকে একটা ফোন করতে যাব। ফোন আমার সুইচ অফ হয়ে গেল। আশ্চর্য, এত তাড়াতাড়ি চার্জ শেষ হলো কিভাবে? আমি তো দোকান থেকে বাড়ি ফিরে চার্জ দিয়েছিলাম ফোনে। নিরুপায় হয়ে একাই ডাক্তারের পিছু নিলাম। ততক্ষণে ডাক্তার আমবাগান পেরিয়ে গিয়েছে। খালি পায়ে অন্ধকারের মধ্যে সে অনায়াসে হেঁটে চলেছে কিসের টানে। কে টানছে তাকে? পুকুর পাড়ে পৌঁছে দেখি ডাক্তার সেখানে নেই। সে কি হাসপাতাল পৌঁছে গেল এত তাড়াতাড়ি? কি করে সম্ভব? আমিও টর্চের আলো ফেলে দৌড় দিলাম। ফণি মনসার গাছে লেগে হাতের কাছে কেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু থামবার সময় এখন নয়। আর দেরি করা চলে না, ডাক্তারকে থামাতেই হবে। হাসপাতালের সামনে এসে দেখি হাসপাতালের গেটটা খোলা। ভেতরে ঢুকে ডাক দিলাম, ডাক্তার, ডাক্তার তুমি আছো? কোনো উত্তর নেই। দু একটা ঘরে আলো জ্বলছে, সেগুলোতে উঁকি মেরে দেখলাম ঘরগুলো ফাঁকা। বাকিগুলোর দরজা বাইরে থেকে লাগানো। তবুও সেগুলো খুলে টর্চের আলো ফেলে দেখলাম না, কিচ্ছু নেই। গেল কোথায় ডাক্তার? এমন সময় একটা কান্নার শব্দ পেলাম। প্রথমবার শুনে আমার রক্ত জল হয়ে গেল। একটা চাপা কান্নার শব্দ আর এক সুরে বলে চলা, আমাকে বাঁচাও ডাক্তার, দেখো না কেমন অসুখ, আমাকে বাঁচাও। কান্নার শব্দ শুনে পা থেকে মাথা পর্যন্ত একটা শিহরণ খেলে গেল আমার, যেন সারা শরীর অবশ হয়ে এলো। তবুও খুব ভালো করে শুনে বুঝলাম কান্নাটা বাইরে থেকে আসছে, কিন্তু বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে পারলাম না আমি। আমার শরীরের কোনো অঙ্গই যেন আর আমার নিয়ন্ত্রণে নেই। আষ্টে পৃষ্ঠে কোনো এক অদৃশ্য শেকলে যেন বাধা পড়েছি। কান ভো ভো করছে আমার। কান্নার শব্দ ছাড়া আর কিছুই যেন ঢুকছে না আমার কানে। আমার মাথার মধ্যেটা খালি হয়ে আসছে। এমন সময় সজোরে একটা চর অনুভব করলাম আমার গালে। জ্ঞান ফিরে এলো আমার। তাকিয়ে দেখি সামনে অনিদা। আমি বললাম, তুমি এখানে? রাস্তায় যাওয়ার সময় তুই চিৎকার করে ডাক্তারকে ডাকছিলি। আমি থাকি বাইরের ঘরের দিকেই, শুনে বেরিয়ে এলাম। বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল। ডাক্তার কই? জানি না। মানে এখানে নেই? চল বাইরে দেখি। বলে অনিদা টানতে টানতে আমাকে বাইরে নিয়ে এলো। তারপর নিজের হাতে টর্চের আলোটা ফেললো চারিদিকে, কিন্তু ডাক্তারের কোনো চিহ্ন নেই। আমি বললাম, অনিদা কোয়ার্টারের পেছনে চলো। দুজনে কোয়ার্টারের পেছনে এসে দেখি ডাক্তার তেঁতুল গাছের ডালে চেপে নিজের গলায় ফাঁস লাগাচ্ছে। আমি তাকে আটকানোর জন্য পা বাড়াতেই অনিদা পুলক দেখ বলে চিৎকার করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে দেখলাম একটা সাপ। সেই মরা সাপটা, যেটার উপর আমি পা দিতে গিয়ে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। সেই সাপটা নিজের পচা গলা, হাড় বার হওয়া শরীর নিয়ে আমার সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয়ানক সেই দৃশ্য, হিংস্রতায় ভরা সে, যেন পাহারা দিচ্ছে আমাদের। বার দুয়েক আমি পা বাড়ানোর চেষ্টা করতেই সে একবার ফোঁস করে শব্দ করে উঠল, আরেকবার মাটিতে ছোবল দিল। এগোস না। না এগোলে ডাক্তারকে বাঁচানো যাবে না। অনিদা কিছু বলল না। টর্চের আলোটা ডালের উপর ফেলতেই সে এখনো মনে পড়লে ভয় হয় আমার। টর্চের আলোটা ফেলতেই দেখলাম ডাক্তার যেখানে বসে নিজের গলায় ফাঁস পরিয়ে ডালের গায়ে দড়ি বাঁধছে, ঠিক তার পাশেই সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তিনটে তাজা ক্ষত, গল গল করে সেগুলো থেকে রক্ত পড়ছে। মুখ থেকে রক্তের ধারা নেমে জামার বুকের কাছটা লাল হয়ে গিয়েছে। তার বাঁ পায়েও দুটো ফুটো, সেখান থেকেও রক্ত ঝরছে। কিন্তু তার মুখে একটা হাসি, তৃপ্তির হাসি। সেই হাসি, আর সে কাঁদছে না, সে হাসছে আর বলছে, এসো ডাক্তার এসো, আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও আমায়। আমার খুব কষ্ট, খুব ব্যথা, ঠিক করে দাও আমায়। ডাক্তারের মুখে আলো ফেলতেই আমি আরো অবাক হলাম। তার মুখ
মুখেও সেই একই হাসি। সে বলছে, দাঁড়া বাবা, আসছি আসছি আমি, আমি ঠিক করে দেবো তোকে, চিন্তা করিস না, আমি ঠিক করে দেবো তোকে। তারপর সে ডালের ওপর উঠে দাঁড়ালো। পুলক, সব শেষ। আমি চিৎকার করে উঠলাম, ডাক্তার, ডাক্তার, না না ডাক্তার! আর সঙ্গে সঙ্গে ডাক্তার ঝাঁপ দিল ডাল থেকে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম ডাক্তারের শরীরটা কেঁপে কেঁপে উঠল কিছুক্ষণ, পা দুটো ছটফট করলো, তারপর শান্ত হয়ে গেল সে। ছেলেটা এবার বিকট হাসি হেসে বলল, আমি এবার ঠিক হয়ে যাব। ডাক্তার আমাকে ঠিক করে দেবে। ডাক্তার আমায় ঠিক করবে, আমি ভালো হয়ে যাব। ডাক্তার আমায় বাঁচাবে। সেই কথাগুলো প্রকৃতির সাথে যেন মিশে গেল। আকাশ বাতাস কাঁপিয়ে সেই কথাগুলোই কানে এসে বাঁচতে লাগলো আমার। আমি অনিদাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। ছেলেটাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ডাল থেকে। আমাদের সামনে ফনা তুলে দাঁড়িয়ে থাকা সাপটাও আবার লুটিয়ে পড়ল নিজের পচা গলা হাড় বের হওয়ার শরীরটা নিয়ে। আমি আর অনিদা এগিয়ে গেলাম ডাক্তারের ঝুলন্ত শরীরের কাছে। তার পা দুটো জড়িয়ে ধরে তাকে তুলে ধরার চেষ্টা করলাম। পুলক, ছেড়ে দে, আর কিছু করার নেই। আমি শুধু বললাম, অনিদা, 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 আরো একটা। সেই রাত্রে অনিদা গিয়ে গায়ের লোকেদের খবর দিল। আমি রইলাম ডাক্তারের ঝুলন্ত দেহের সাথে। বারবার নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি বারণ আমার। আমিও তাকে ঠিক মতো আটকে রাখতে পারিনি। ভোর নাগাদ পুলিশ এসে তার লাশ নামিয়ে নিয়ে যায়, আর প্রশাসনকে বলে আমরা হাসপাতালে তালা লাগিয়ে দিই। এখন অবধি তাই আছে। বাহ বাবা বাহ, গল্পটা কিন্তু বেশ। আমি মুচকি হাসলাম। ডাক্তার বলল, কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে এই গল্প শুনে আমি এখান থেকে চলে যাব, তাহলে সেটা কিন্তু ভুল ভাবছেন। আমি একটা শুষ্ক হাসি হেসে বললাম, শুনুন ডাক্তার পাল, বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে উঠেও কিছু জিনিস আছে। সে থাকতেই পারে, কিন্তু এই গল্পটা বেশ ভালোই ফিরেছে। তা কিসের ব্যবসা চালায় বলুন তো এই হাসপাতালের আড়ালে? আর কে চালায়? আমি শুধু মৃদু হেসে বললাম, আমি নিজে যা দেখেছি তাই বললাম, কিন্তু এও জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। নাই করুন, শুধু এইটুকু অনুরোধ করব, যদি সেরকম কিছু অনুভব করেন সঙ্গে সঙ্গে ফিরে যাবেন। আমি বা গায়ের লোক আর এই ঘটনা দেখতে চাই না দেখতে। বেশ, চেষ্টা করব। তা হাসপাতালের চাবি কার কাছে? আমার কাছেই আছে, নিয়ে যাবেন যখন ইচ্ছে। ধন্যবাদ। বলে নবাবপুর হাসপাতালের নতুন ডাক্তার আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে থেমে বললেন, শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি এটা নিয়ে একটা গল্প লিখুন পুলকবাবু, বুঝলেন? আর নাম দেবেন নবাবপুরের হাসপাতাল। নমস্কার, এলাম। শেষ হলো লেখক বোধিসত্ত্ব ব্যানার্জির কলমে তেঁতুল তলার পুরনো হাসপাতাল। আজকের গল্পের গল্প পাঠে পুলকের চরিত্রে মিত্তির বুড়ো এবং রোগীর চরিত্রে আমি সৌভিক, কিশোর ছেলের চরিত্রে সৌরিশ, ডাক্তার পাল এবং সমরদার চরিত্রে অভিজিৎ, অঞ্জনদার চরিত্রে আর্য, বিধুবাবুর চরিত্রে রমাকান্ত, অনিমেষ ঘোষের চরিত্রে ইন্দ্রনীল, অভিমন্যুর চরিত্রে মৈনাক, শ্যামলদার চরিত্রে সায়ন্তন, নতুন ডাক্তারের চরিত্রে দিব্যেন্দু, পুলকের মায়ের চরিত্রে তিন্নি, গল্পের নাট্যরূপ প্রদানে উমা, গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সুদেশনা এবং আমি সৌভিক। তবে কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন।
আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।